ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 14th নভেম্বর মানে কালকের দিনে মার্কেট কিরকম পারফর্ম করতে পারে বা কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হতে পারে। তার আগে দেখে নিই আজকে মার্কেটে কিরকম সিনারিও তৈরি হয়েছিল। তো প্রথমে আমরা 15 মিনিটসের টাইম ফ্রেমে যদি যাই, আজকে দেখতে পারবো যে মার্কেট কিন্তু ইনিশিয়ালি আজকে ওপেন হয়েছিল এরকম একটা জায়গাতে, মোটামুটি বেশি গ্যাপ আপ ওপেন হয়নি। প্রথমে একটা ব্রেকডাউন দিয়েছিল, তো সেখানে মার্কেটে অনেককে ট্র্যাপ করে উপর দিকে কন্টিনিউ মুভ করে। এবারে যদি আপনারা দেখেন, আমি কিন্তু কালকের দিনে ডেলি অ্যানালিসিস ভিডিওতে বলেছিলাম যে মার্কেটে আমি শর্ট করব, মানে ডাউন সাইডের ভিউ রেখেছিলাম মেনলি। কিন্তু আপনারা যদি আজকে যারা আমাদের গ্রুপে আছেন তারা দেখবেন আমি কিন্তু ডাউন সাইডের ভিউ চেঞ্জ করে, যখন মার্কেট মুভমেন্ট করে আপ সাইডে তখন আমি ভিউ চেঞ্জ করে সেই ডিরেকশনেই ট্রেড নিই। এবার কথা হচ্ছে, ডেলি অ্যানালিসিস ভিডিওটা কিছুটা হয়ে যায় প্রেডিকশনের মতন, যে আমরা মার্কেটকে প্রেডিক্ট করতে বসছি, এটা অনেকে মনে করে থাকেন। কিন্তু ব্যাপার হচ্ছে, মার্কেট প্রেডিক্ট তো আমরা করতে পারি না, কেননা কেউই জানে না মার্কেটে কালকে কি হবে। তো আমরা আজকের দিনে দাঁড়িয়ে এরকম কিছু প্ল্যান বানাই, যেটা মার্কেটে কালকে যদি হয় তাহলে আমরা এরকম কাজ করবো। মানে হতে পারে আপনি রাস্তায় বেরোচ্ছেন, আপনি বললেন যে যদি বৃষ্টি পড়ে আমি তাহলে ছাতা খুলবো। সেরকমই ডেলি অ্যানালিসিস ভিডিওগুলো, যে মার্কেটে যদি এই জিনিসটা হয় বা এই লেভেল অব্দি যদি মার্কেট যায় তখন আমরা কি করব, এটাই কিন্তু ডেলি অ্যানালিসিসে আমরা শেয়ার করার চেষ্টা করি, নাকি আমরা প্রেডিক্ট করতে চেষ্টা করছি। তো মার্কেটে কিন্তু যখন আমরা দেখছি আমাদের কন্ডিশন বা লজিক ফুলফিল করছে না মার্কেট এবং উল্টো দিকে যাচ্ছে, তখন আমরা জোর জবরদস্তি সেদিকেই ট্রেড নেবো, এরকম কিন্তু করাটা উচিত নয়। সেজন্যই আমি বলে রাখি, যখন আপনারা ট্রেড নেবেন আপনারা কিন্তু নিজেদের অ্যানালিসিসটাও করবেন আমার যে ভিউ তার সাথে ম্যাচ করিয়ে। মানে নিজেদের পার্টটাও কিন্তু দেখবেন, যে আমি যেটা বললাম সেই ভিউতেই টিকে থাকবেন এরকম নয়। কেননা লাইভ মার্কেটে যখন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, আমি কিন্তু আমার মতন জিনিসটাকে মডিফাই করে নেবো, কিন্তু আপনারা কিন্তু সেই ভিডিওর উপর পুরোপুরি বেস করে থাকলে আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো কীভাবে প্ল্যান করছি সেটা ফলো করতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি ভিউ কপি করতে গেলে আপনাদেরই প্রবলেম। কেননা যারা গ্রুপে আছেন তারা, মানে আমার স্টুডেন্টরা বা আমার গ্রুপে যারা আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা জানেন যে আমি আজকে কী ট্রেড নিয়েছি এবং কতখানি প্রফিট হয়েছে। তো মানে পয়েন্ট ক্যাপচার করা কিন্তু লাইভ মার্কেটের প্রবলেম নয়। যেমন ধরুন আমি যদি বলি যে আমার সেলিং ভিউ ছিল, তো প্রথমে মনে হবে যে মার্কেট আমার ভুল হয়ে গেছে, কিন্তু দেখুন মার্কেট কিন্তু সেকেন্ড হাফে এখান থেকেই একটা ভালো ফল দিয়েছে। তো হতে পারে আমি এখানে ট্রেড না নিয়ে এখানে নিলাম, ধরে নিচ্ছি আমি এখানেও যদি না নিই, মার্কেট এখানেও ধরুন এই ফলও নিলাম না, আমি যদি এইটুকুও ক্যাপচার করি তাতেও কিন্তু আমার এখানে ইন্ডেক্স লেভেলে 40 পয়েন্টস চলে আসছে, যেটা অপশনের এটিএম লেভেলে আমি দেখবো গিয়ে যে মোটামুটি 20 পয়েন্টস চলে আসছে, তাহলেও কিন্তু মোর দ্যান এনাফ। তো যখনই আমি ভিউ দিচ্ছি, যে ডাউন সাইডে ভিউ রাখবো বা কোনো লেভেল দিচ্ছি, আমি কিন্তু সেটাকে মানে আমার মতন করে এক্সিকিউট করতে পারবো। কিন্তু আপনারা যদি প্ল্যানটাকে এক্সিকিউট করার বদলে, কপি পেস্ট করার বদলে আপনারা কীভাবে ভাবছি বা প্ল্যানটা করছি সেটাই ফোকাস করেন, তাহলে আপনাদেরও হেল্প হবে। তো সেটার হিসাবেই আজকে দেখাচ্ছি আমি, যেটা যে মার্কেট এখানে প্রথমে ব্রেকডাউন দেখায়, তারপরে মার্কেট ওপর দিকে কন্টিনিউ মুভ করে 26,000টা জাস্ট একবার দেখুন টাচ করলো, 26,000 জাস্ট টাচ করেছে। ক্লোজিং 3 মিনিটের ক্যান্ডেলে দিল, 15 মিনিটে একদমই ক্লোজিং দেয়নি, আপনারা দেখতে পারবেন 15 মিনিটে হিট করে চলে এসেছে। আর 5 মিনিটসে যদি আমি আপনাদের দেখাই, মানে কম টাইম ফ্রেমে যেগুলো আছে, সেখান থেকে একটা শুটিং স্টার দিয়ে মার্কেট কিন্তু ফল করে, এবং 26,000-এর ওপরে যারা এসএল পুট করে শর্ট, মানে লং করে, মানে শর্ট করতে গেছিলো যারা 26,000-এর ওপরে এসএল রেখে, তাদেরকে মার্কেট বের করেই জাস্ট রিভার্স করে যায়। তার মানে এখানে বলা যেতে পারে কিছু বায়ার যারা 26,000-এর ওপরে যাচ্ছে ভেবেই রানিংয়ে এন্টার করেছিল, তারা কিন্তু ট্র্যাপ হয়ে যায় এবং তাদের অনেককেই মার্কেট আজকে বার করে দেয়। এবারে একটা লেভেল আপনাদের দেখাই। প্রথমে 15 মিনিটে গিয়ে আমি একটা লেভেল আপনাদের কাছে শো করি, 15 না 5 মিনিট, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই লেভেলটাকে ভালো করে ফলো করুন, এই লেভেলটাকে। এখানে যদি আমরা ভালো করে একদম মানে সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবেও যদি দেখি, এটাকে মার্কেট হিট করছিল, করে মার্কেট নিচে এলো, এখান থেকে মার্কেট নিচের সাইডে আবার লিকুইডিটি নিয়ে ওপর দিকে গেল, ডিরেক্ট যেহেতু ব্রেক করলো এটাকে এসে সাপোর্ট বানানোর চেষ্টা করলো, সেখান থেকে উঠলো, উঠে 26,000-কে একটা ফেক মানে হিট করলো, হিট করে যারা শর্ট করে এক্সাক্ট 26,000-এর ওপর এসএল লাগে তাদেরকে কিন্তু বার করে দিল, কেননা প্রিমিয়াম তখন স্পাইক করেছিল। তারপর আবার ডিরেক্টলি ব্রেক করলো, তো ব্রেক করে এটা আবার রেজিস্ট্যান্স বানিয়ে নিচে আসছে। তো আমাদের কাছে এই 25,934 থেকে 940-এর লেভেলটা অ্যাজ রেজিস্ট্যান্স কিন্তু কাজ করবে মার্কেটে কালকের দিনে বলে আমার মনে হয়। এবং মার্কেট, আমি যদি এবার ডেলি টাইম ফ্রেমে আসি, ডেলি টাইম ফ্রেমে আসলে যদি আমি ইএমএগুলো অন করি, 10 আর 20 আমার কাছে এখানে অন করা আছে, আমাদের লেভেল হিসাবে এই 10 ইএমএ অবধি একটা রিট্রেসমেন্ট আমার মনে হয় মার্কেটে আসতে পারে, কেননা আপসাইডে একটা মানে খোঁচা মেরে দিয়ে চলে এসেছে সোজা বাংলায় যদি বলা যায় সেটা, এটা। এবং আমি এই লেভেলটাও ড্র করে রাখছি, যেটা এই মোমেন্টে আমি এক্সপেক্ট করছি না। কিন্তু মার্কেটে যদি আমি দেখাই আপনাদের, দেখুন ডাও জোন্স এবং ন্যাসড্যাক কিন্তু ডাউন আছে, ঠিক আছে। এছাড়াও গোল্ডেরও একটা শর্ট ট্রেড আমি শেয়ার করেছিলাম, গোল্ডেরও একটা শর্ট অপরচুনিটি ছিল, সেটা আমি এখন ডিসকাস করছি না। আমি গিফট নিফটিতে একটু চলে আসি। গিফট নিফটি যদি আপনাদের দেখাই সিচুয়েশন কি,
মোটামুটি 330-তে যখন মার্কেট ক্লোজিং দেয় এরকম জায়গাতে, তো গিফট নিফটি ছিল 943-এ, এখন আছে 878। তো মোটামুটি যদি আমি গ্যাপ ডাউন বলি, এখানে মার্কেটে মোটামুটি 92 পয়েন্টের ডাউন মার্কেট দেখাচ্ছে ক্লোজিং লেভেল থেকে। তো এক্ষেত্রে নিফটিতে যদি চলে আসি এবারে, যদি আজকের ক্লোজিং থেকে 92 পয়েন্টস গ্যাপ ডাউন আমরা মেজার করি, এখান থেকে 92 পয়েন্টস গ্যাপ ডাউন যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে এই লেভেলটায় মোটামুটি ওপেনিং। এবার কথা হচ্ছে যদি এখানে ডিরেক্ট ওপেন হয় তাহলে আমাদের শর্ট করাটা একটু মুশকিল হবে, কেন এখান থেকে মার্কেট একবার স্পাইক করেছে, এখানেও কাছাকাছি একবার লিকুইডিটি সুইপ করেছিল। তো মার্কেট যদি এখানে ওপেন হয় আমাদের শর্ট করা ডিরেক্টলি মুশকিল হবে। কিন্তু আমার ভিউ আছে সেলিংয়ের, কালকে মার্কেট সেল করার। কিন্তু তাহলে আমরা কীভাবে সেলিং করবো? সেল অন রাইজ করবো কীভাবে? দেখুন এই লেভেলটার নিচে যদি ওপেন হয় যে 830 থেকে 837, তাহলে কী হবে? এখানটা আগে মার্কেট সাপোর্ট বানানোর চেষ্টা করছিল, মার্কেট এখানে যদি ওপেন হয় তাহলে ইন কেস যদি মুভমেন্টটা এই অবধি এসে একটা রিজেকশন পাই আমি, তাহলে কিন্তু আমি শর্ট করব। কোথায় এসএল থাকবে? এই লেভেলের ওপরে এসএল থাকবে, মানে এখান থেকে আমি শর্ট করলাম কোনো একটা নেগেটিভ ক্যান্ডেল পাওয়ার পরে, এখানে একটা ছোট এসএল রেখে আমি টার্গেট কত অবধি রাখবো? এই অবধি 734, মানে 100 পয়েন্ট বলা যেতে পারে একটা টার্গেট রাখবো। এটা একটা প্ল্যান হলো। এবারে মার্কেট ধরুন ওপেন হই, আমি এটা বুঝছি, ওপেন হয়ে এখান থেকে রিজেকশন না নিয়ে সোজা বেরিয়ে গেল। বেরিয়ে গেলে প্রথম হলো যদি ক্লোজিং প্রাইস থেকে রেজিস্ট্যান্স নেয়, ফার্স্ট বারে সেল করা যাবে না, কেননা ক্লোজিং প্রাইস দেখে অনেকেই সেল করার চেষ্টা করবে, তো মার্কেট একটুখানি নেমেই আবার উঠে যেতে পারে। তো ক্লোজিং প্রাইসে যদি রেজিস্ট্যান্স না নিয়ে মার্কেট যদি এরকম একটা কিছু বানায়, মানে দেখাচ্ছি, যদি ক্লোজিং প্রাইসটাকে ডিরেক্ট ব্রেক করে দেয়, এইখানে 901 চলে গেল, 900 ব্রেক করে দিল, তাহলে সেখান থেকে শর্ট করা যেতে পারে। বা মার্কেট এই রেজিস্ট্যান্সের কাছে আসলো, সেখান থেকে নেগেটিভ ক্যান্ডেল বানালো, তাহলেও শর্ট করা যেতে পারে। মানে এখান থেকেও শর্ট করা যেতে পারে, ক্লোজিং প্রাইসকে ডিরেক্ট ভেদ করে দিল এতখানি এসে, মানে ওপেন হয়ে এরকম 100 পয়েন্ট মুভমেন্ট দিয়ে দিল, সেখান থেকেও শর্ট করা যেতে পারে। বা এখান থেকে করা যেতে পারে ডিরেক্ট ক্লোজিং প্রাইসে যদি রেজিস্ট্যান্স নেয়, আমি কিন্তু শর্ট করবো না, কেন মার্কেট তাদের পড়ছি দেখি আরেকবার উঠে যেতে পারে, কেননা ক্লোজিং প্রাইসের ওখানে সবাই শর্ট করতে চায়। তো রিটেলার যেখানে যাই কাজটা করবে সেই হিসাবে আমরা কিন্তু কাজ করবো না, আমরা ইনস্টিটিউশনের মতন ভাবার চেষ্টা করব। এবারে শর্ট করলে টার্গেট কতখানি? এখানে শর্ট করলে দেখুন প্রথম এইটা ফার্স্ট টার্গেট রাখতে হবে, কিছু করার নেই, খুব ছোট টার্গেট আমি জানি, কিন্তু এইটা হলো ফার্স্ট টার্গেট থাকবে, কারণ এখান থেকে মার্কেট স্ট্রং ক্যান্ডেল বানিয়েছিল, মার্কেট আরেকবার এখান থেকে সাপোর্ট নিতে পারে। এবার যারা ধরুন মোটামুটি কিরকম করে, যে অনেকেই এরকম করেন যে আমি লয় ছোট লস নেব, না হলে পুরো টার্গেট নেবো, তারা কি করতে পারে? এখান থেকে যদি শর্ট করে মার্কেট এত অবধি আসলো, তারা তাদের এসএলটাকে ট্রেলিং করে এই কস্টে রেখে দিতে পারে। কস্টে রেখে দিলে কি হবে? মার্কেট যদি ঘুরে একটুখানি এখান থেকে এই বায়ারটা আরেকবার ট্রাই করলো, একটু পুল ব্যাক দিল, তারপরে ধরুন ব্রেকডাউন করলো, তাহলে কস্টে ট্রেল করলে তাদের কিন্তু এই প্রফিটটা তারা ধরতে পারবেন। আবার হতে পারে তাদেরকে ঘুরে গিয়ে এসএল হিট করে দিল, মানে কস্টে যে ট্রেলটা করেছিল সেটা হিট করে দিল, কেননা এখান থেকে মার্কেট একটা ছোট জাম্প করতে পারে এই ক্যান্ডেল স্টিকটার জন্য, এই বায়ারটা একবার ট্রাই করতে পারে, তারপরে ব্রেকডাউন হয়তো দেবে। কিন্তু প্রথমেই আমরা যদি এখানে প্রফিট বুক করে নিই, তাহলে আমরা কিন্তু মানে এই এরিয়াতে যদি আমরা প্রফিট বুক করে নিই, তাহলে আমরা ফলো আপ সেলিংটার ক্যাপচার করতে পারবো না। তো এক তো হয় আপনি ট্রেলিং করে এখানে রেখে দিন, আরেকটা হয় হলো মার্কেট এখানে যদি আসে, দুটো লটে বা তিনটে লট বা মোর দেন ওয়ান লটে যদি আপনি কাজ করেন, তাহলে এখানে কিছু বুক করে নিলেন, সেকেন্ড আরেকটা লটকে আপনি ট্রেল করলেন বড় প্রফিটের জন্য। এই পদ্ধতিগুলো আপনারা ইউজ করতে পারেন, এগুলো আপনাদের জন্য হেল্প হবে বলে আমার মনে হয়। এবারে কথা হচ্ছে মার্কেট কি তাহলে নেগেটিভ হয়েই গেল? একদমই নেগেটিভ হয়ে গেল বলা চলে না। অল টাইম হাই এর কাছে গিয়ে মার্কেট এক দুবার এরকম ঝটকা দেয়, যাতে করে কিছু মানে মানে যারা উইক বায়ার আছে তারা বেরিয়ে যায়। তো মার্কেটের সেলিং যেটা আমি বলছি এক্সপেক্ট করছি, সেটা কিন্তু আমার ম্যাক্সিমাম ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমি যাই, তাহলে আমার এই 10 ইএমএ এবং আপকামিং ডেজে যদি হয় তাও 20 ইএমএ অবধি আমি ফল দেখতে পাচ্ছি, যদি হয় 20 ইএমএ অবধি, 10 ইএমএ অবধি অ্যাটলিস্ট একটা রিট্রেসমেন্ট খুব লজিক্যাল। এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে রিসেন্ট ট্রেন্ডটা যদি আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করি, এখান থেকে যদি একটা লেভেল ড্র করি, তাহলে দেখুন 0.5 থেকে 0.61 এর যে লেভেলটা, সেটাও কিন্তু এই জোনটাতেই আসছে। তো মার্কেট যদি 600 অব্দিও রিট্রেসমেন্ট করে, তাহলেও যে নেগেটিভ হচ্ছে তা কিন্তু বলা চলে না, কেননা ফিবোনাচি লেভেলের 0.61 লেভেল অব্দি রিট্রেসমেন্ট খুব একটা প্রবলেমেটিক নয়। কেননা আগের বারও এই যে মার্কেট মুভ করলো, এখানে আমি ইএমএ গুলো একটু ক্লোজ করে দিই, আগের বারও যে মার্কেট মুভ করলো এই যে এখান থেকে যে মুভটা করেছিল, সেবারও কিন্তু 0.5 অব্দি গেছে রিট্রেসমেন্ট দিয়ে আবার মার্কেট জাম্প করেছে। এই যে এই ট্রেনটার 0.5 থেকে জাম্প করলো। তো এবারও যে মার্কেট মুভটা করছে, এই যে এই সোজা মুভটা, এটারও 0.5 অব্দি রিট্রেস করা খুব একটা ইললজিক্যাল হবে না, যে এইখান থেকে মার্কেট আসলো, এত অব্দি মুভ করলো, 0.5 মানে এই লেভেলটা 25,674, যেটা আমি অ্যাকচুয়ালি 10 ইএমএ দিয়েও বললাম।
তো মার্কেট যদি এই অবধি আসে সেখান থেকেও মার্কেট অল টাইম হাই অবধি যেতে বেশি টাইম নেবে না। তো মার্কেট আজকে যদি ক্লোজিংটা একটু ওপরে দিত, আমি ভাবতাম শর্টিং এর প্ল্যান করবো না, আমি গ্রুপে একবার মেনশনও করেছিলাম। কিন্তু যেহেতু মার্কেট ক্লোজিংটা শেষের দিকে এসে একটু নেগেটিভ দেয় এবং স্পেশালি ক্লোজিং এর থেকেও বেশি ইম্পর্টেন্ট ডাউ জোন্স আর ন্যাসড্যাক নেগেটিভ দেখাচ্ছে, তো যদি একটা গ্যাপ ডাউন হয় তাহলে কি হবে, যারা অল টাইম হাই এর জন্য ওয়েট করেছিল বা 26,000-এর ব্রেকআউটে কিছু লোক লং করেছিল বা 25,900 থেকে অনেকে প্রিএম্প্ট করে যে মার্কেট হয়তো ব্রেক করবে, তারা হয়তো ট্রেড নিয়ে বসে আছে অল টাইম হাইতে গিয়ে বুক করব, তারা ভাববে নিজেদের ট্র্যাপড, কেননা এখানে এই সেলিং 100 পয়েন্টের ওপরে সেলিং সঙ্গে গ্যাপ ডাউন, তো গ্যাপ ডাউনের চোটে তাদের প্রফিট কিন্তু সব খেয়ে নেবে মার্কেট, তারা সেল করে বেরোনোর চেষ্টা করবে, তখন কিন্তু মার্কেটে একটা রিট্রেসমেন্ট আসতে পারে অ্যাটলিস্ট 721 অবধি। সেজন্যই সেলিং এর প্ল্যান করা, এজন্যই মার্কেটে সেলিং এর কথা বললাম। মার্কেটের ট্রেন্ড রিভার্সাল হয়ে গেল পুরোপুরি, এরম ভাবার মতন কোনো সিচুয়েশন এখন আমি দেখছি না। ব্যাঙ্ক নিফটি যেটা আমি বলেছিলাম অল টাইম হাই কিন্তু একবার আজকে টাচ করে এসছে। ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই টাচ যখন করলো এই এরিয়াটাতে, তো আমাদের এই লেভেলটাকে শিফট করে হালকা এতখানি তুলে দেবো, এখন আমাদের নতুন লেভেল ওটা, এবং মার্কেটে সাপোর্ট হিসাবে আমরা কিন্তু এই লেভেলটাকে কনসিডার করবো এখন, কেননা মার্কেট আজকে এখানে 2-3 বার রেস্ট নেওয়ার চেষ্টা করেছে। আর মার্কেট যদি আমি আরেকটা বেস খুঁজে বার করি তাহলে আমাদের কিন্তু এই লেভেলটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো মার্কেটে আমাদের কাছে এখন ব্যাঙ্ক নিফটিতে সাপোর্ট লেভেল হিসাবে এই লেভেলটা কাজ করবে, এবং এক্সপেক্টেড কালকে একটা গ্যাপ ডাউনই পাবো, তো এই লেভেলটা তখন পোটেনশিয়াল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। যদি এখানে গ্যাপ ডাউন করলো, যদি এখানে হিট করে মার্কেট নিচে আসে, তাহলে কিন্তু এই 58,170 বা 100 মোটামুটি 80-87 লেভেল অবধি আমরা একটা শর্টের প্ল্যান করতে পারি। কিরকম, যদি মার্কেট ওপেন হয় মোটামুটি ধরেন 58,280 বা 300 এসব জায়গায় যদি ওপেন হয়ে যায়, আর মার্কেট যদি শুরুতে একটা মুভমেন্ট দিয়ে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসে, তাহলে কিন্তু সুন্দর একটা প্ল্যান এত অবধি করা যেতে পারে। কেননা মার্কেটের ক্লোজিং প্রাইস এখানে তার আগে থেকে যদি মার্কেট ঘুরতে আরম্ভ করে, সেখানে অনেক রিটেলাররা বসতে পারবে না, সেখানে একটা কন্টিনিউ মুভ আমরা এই অবধি এক্সপেক্ট করতে পারি। তো মার্কেটে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের কালকে সুন্দর প্ল্যান করা যেতে পারে। সেন্সেক্সের ক্ষেত্রে যেটা হবে সেটা একটু দেখে নেওয়া যাক। সেন্সেক্সে ওয়ান ডে টাইম ফ্রেমে এই ক্যান্ডেলস্টিকের হাই মার্কেট কিন্তু হিট করে দিয়েছে এখান থেকে। তো মার্কেটে আপসাইডে কিছু এসএল যদি থাকে এই ক্যান্ডেলস্টিকের উপরে মার্কেট বেরিয়ে গেছে, যদি এখানে একটা এসএল জোন আছে, সেটা আমরা যদি এখন এই মোমেন্টের জন্য বাদ দিই, আর আমি যদি এখানে একটুখানি ইএমএটা অন করে দিই, তাহলে এই অবধি রিট্রেসমেন্ট খুব পসিবল আছে। তো মার্কেটে আমি কালকে সেন্সেক্সও যদি গ্যাপ ডাউন পাই তাহলে কীরকমভাবে প্ল্যান করবো একটু দেখা যাক। তো সেন্সেক্সে যদি লেভেলটা আমরা কালকে মেনশন করেছিলাম সেখানেই সেটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স মানে অল্টারনেটিভলি বানানোর চেষ্টা করছে মার্কেট। তো মার্কেটে যদি সেন্সেক্সে এরকম জায়গায় ওপেনিং হয় দেখুন, তাহলে একটা সাপোর্ট হয়ে যাবে, সেখানে ওপেনিং হলে আমাদের প্রবলেম আছে। তো সেন্সেক্সে যদি এর নিচে ওপেন হয়, এর নিচে ওপেন হয়, তাহলে মার্কেটে আমাদের শুধু এই লেভেলটা ব্রেকডাউনের ওয়েট করতে হবে। মানে যদি মার্কেট ধরে নিন ওপেন হলো 84,287 এবং এখানে এসে একটুখানি ওয়েট করলো, ওয়েট করে যদি ব্রেক করে, তখন আমরা এই 179 ব্রেকের পরে আমরা সোজা 84,000-এর একটু নিচ অবধি 83,970 অবধি প্ল্যান করতে পারি, কেননা 84,000 ব্রেক করলে আবার অনেক লোক শর্ট করতে চলে আসবে, তখন আবার মার্কেট আস্তে আস্তে ঘুরে যেতে পারে। তো সেন্সেক্সেও কিন্তু যদি এরকম জায়গায় ওপেন হয় মাঝখানে একটুখানি কনসলিডেট করে যখন ব্রেক করলো, তাহলে আমরা শর্ট করবো 83,970 অবধি প্ল্যান করবো, জাস্ট 84,000-এর নিচে রেজাল্টগুলোকে খাওয়ার জন্য মার্কেটের। মানে মার্কেট আজকে 84,900 গেছিলো, যেই বায়ারটা ওখানে ঢুকে ট্র্যাপ হয়েছে, তারা 84,000 ব্রেক করলে বেরোবেই, ব্রেক করলে বেরোনোর সাথে সাথে তারা আবার শর্টও করবে, তখন মার্কেট তাদেরকে বসে আস্তে আস্তে উঠে যেতে পারে। সেন্সেক্সও কিন্তু শর্টিংয়ের প্ল্যান থাকছে। মোটামুটি প্রত্যেকটা ইন্ডেক্সেই কালকে নেগেটিভই ভিউ রাখছি আমি। সিচুয়েশন বুঝে যদি মার্কেট আবার এরকম হয় যে মার্কেট ওপেন হয়েই সেন্সেক্সে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিল, তাহলে নিশ্চয়ই আমি শর্ট করবো না, সেটুকু বিচার বুদ্ধি আপনাদের মধ্যেও আছে আমি আশা করি যারা ভিডিও দেখছেন। তো মার্কেট একটা ডায়নামিক জিনিস, আপনি ক্রিকেট ম্যাচেও যখন একটা প্ল্যান করে আগে থেকে নামছেন যে অপোনেন্টের এই বোলারকে মারবো বা এই বোলারকে মারবো না, এবার যেই বোলারকে আপনি টার্গেট করেছেন তার বল হয়তো স্পিন বল, সেই পিচে দেখলেন আপনি নামার পরে সেই স্পিনে খুব ভালো এফেক্ট আসে, তার বল খুব ভালো ঘুরছে, আপনি তো সেই প্ল্যানিং স্টিক করবেন না নিশ্চয়ই, আপনি যখন অন্য কোনো বোলারকে অ্যাটাক করার চেষ্টা করবেন। তো মার্কেটেটাও সেরকম যে আপনাকে কিন্তু ইম্প্রোভাইজ করতে হবে সিচুয়েশন বুঝে, কিন্তু জাস্ট একটা প্ল্যান রাখলে আমাদের মার্কেটে এক্সিকিউশনে সুবিধা হয়, সেজন্যই প্ল্যানগুলো শেয়ার করা। তাও আপনি ট্রেড নেওয়ার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে পারমিশন নিয়ে নেবেন, তার সঙ্গে ডিসকাস করে নেবেন, এবং আপনি নিজেরও অ্যানালিসিস করবেন, কারণ রিস্ক ম্যানেজমেন্ট করাটা খুবই দরকার। তো আজকের ভিডিও এটুকুই থাকছে। এছাড়াও আগামী দিনে মানে কালকে যেহেতু শুক্রবার, কালকে রাত্রিবেলায় কোনো ভিডিও আসবে না জেনারেলি ডেলি অ্যানালিসিসের, কিন্তু আমি জেনারেলি যেটা ট্রাই করছি যে আমাদের এনআইএসএম সার্টিফিকেশন নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের জন্য একটা সিরিজ আনার চেষ্টা করবো আমাদের অ্যাপ্লিকেশনে। তো যারা এনআইএসএম সার্টিফিকেশনের ব্যাপারে ইন্টারেস্টেড এবং মার্কেটে প্রফেশনালি কাজ করতে চান ফাইন্যান্স ফিল্ডে, তাদের জন্য এনআইএসএম সার্টিফিকেশনটা যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং মার্কেটে কিন্তু এনআইএসএম সার্টিফিকেশন ছাড়া
আপনারা অনেক জায়গাতেই লিগালি কাজ করতে পারবেন না। তো যারা এই এনআইএসএম সার্টিফিকেশনের ব্যাপারে জানতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে পিং করতে পারেন। আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার এবং গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারেন। অবশ্যই মার্কেট আওয়ার্সে আমি অ্যাভেলেবেল নাও থাকতে পারি। আমাকে মেসেজ করে রাখলে আমি মার্কেট আওয়ার্সের পরে আপনার সাথে কানেক্ট করে নেব। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে। দেখা হচ্ছে আগামী দিনে। ভালো থাকবেন। গুড নাইট। দেখা হচ্ছে আগামী দিনে। থ্যাংক ইউ।